হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা সলভ করবো ক্লাস 9 এর ভৌত বিজ্ঞান, অর্থাৎ সাতরা প্রকাশনের যে তোমাদের নিউ আপডেটেড বইটা আছে, অর্থাৎ মাইতি বেড়া সাতরা বই। তো এই বইটার আজকে আমরা 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ যে চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারটার আজকে আমরা থার্ড পার্ট, অর্থাৎ 4.3 দ্রবণ যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়ের আজকে আমরা অনুশীলনীর 1 মার্কস, 2 মার্কস, 3 মার্কস এই টোটাল কোশ্চেন উত্তরগুলো সলভ করে নেব। তো এর আগে আমরা 4.1 এবং 4.2 এর টোটাল কোশ্চেন উত্তরগুলো সলভ করে নিয়েছি। তো যারা দেখোনি তারা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো। আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা যে সুন্দর সুন্দর কমেন্টগুলো করেছিলে তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কী ধরনের ভিডিও দরকার বা কী ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা হয়। তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো চলো শুরু করি। তো দেখো 4 নম্বর চ্যাপ্টার, অর্থাৎ পদার্থ, পরমাণুর গঠন, পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ। তো এই চ্যাপ্টারটার আজকে আমরা 4.3 অর্থাৎ দ্রবণ যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টার আজকে আমার অনুশীলনী 1 মার্কস, 2 মার্কস এবং 3 মার্কসের টোটাল কোশ্চেন উত্তরগুলো সলভ করে নেবো। তো তোমরা চলে আসো তোমাদের বইয়ের 107 নম্বর পেজে। দেখো এইখানে আমরা অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় এমসিকিউ, যেখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1। তো এই কোশ্চেনগুলো এখন আমরা সলভ করে নেবো। দেখো এক দাগের কোশ্চেন বলছে গঙ্গার জল কি প্রকারের দ্রবণ? উত্তর হচ্ছে সি দাগ, প্লম্বন। ঠিক আছে। নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেন বলছে একটি ইমালশন হলো, উত্তর হচ্ছে ডি দাগ, দুধ। নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেন উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা, উত্তর হচ্ছে হ্রাস পায়, বি দাগের উত্তর। ঠিক আছে। নেক্সট চলে আসবে 4 দাগের কোশ্চেন। দেখো 4 দাগের কোশ্চেন বলছে বিস্তৃত দশা গ্যাসীয় ও বিস্তার মাধ্যম তরল এমন কোলয়েডের উদাহরণ, উত্তর হচ্ছে এ দাগ, সাবানের ফেনা। নেক্সট চলে আসবো 5 দাগের কোশ্চেন। দেখো 5 দাগের কোশ্চেন বলছে কোন প্রকারের দ্রবণ অস্থায়ী? উত্তর হচ্ছে বি দাগ, অতিপৃক্ত। নেক্সট চলে আসবো 6 দাগের কোশ্চেন। 6 দাগের কোশ্চেন বলছে উষ্ণতা বৃদ্ধিতে তরলে গ্যাসের দ্রাব্যতা, উত্তর হচ্ছে এ দাগ, কমে। নেক্সট অর্থাৎ 7 দাগের কোশ্চেন কি বলছে গ্রিন ভিট্রিয়লের সংকেত হলো, উত্তর হচ্ছে এ দাগ, কি FeSO4 7H2O। ঠিক আছে। এবার চলে আসবো আমরা 2 দাগ, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যাকে সংক্ষেপে বলা হয় VSQ, যেখানে প্রতিটি প্রশ্নের মান কত? 1। দেখো এইখানে সবার প্রথমে আমরা কি করব? শূন্যস্থান পূরণ করব। তাহলে আমরা সবার প্রথমে এখন সলভ করবো হচ্ছে শূন্যস্থান পূরণ। দেখো এক দাগের কোশ্চেন বলছে প্রকৃত দ্রবণ ড্যাশ হয়, উত্তর হচ্ছে সমসত্ব। নেক্সট কোশ্চেন অর্থাৎ 2 দাগের কোশ্চেন বলছে অসম্পৃক্ত দ্রবণ আরও ড্যাশ গ্রহণ করতে পারে, উত্তর হচ্ছে দ্রাব। নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেন বলছে সোডিয়াম সালফেটের দানাকে উত্তপ্ত করলে ড্যাশ দ্রবণ উৎপন্ন হয়, উত্তর হচ্ছে স্বচ্ছ। নেক্সট চলে আসবো 4 দাগের কোশ্চেন অ্যালকোহলে ড্যাশ দ্রবীভূত করে কাঠের আসবাবপত্র বার্নিশ করা হয়, উত্তর হচ্ছে গালার দ্রবণ। ঠিক আছে। নেক্সট চলে আসবো কি 5 দাগের কোশ্চেন। 5 দাগের কোশ্চেন বলছে প্রকৃত দ্রবণে দ্রাবের কণা ড্যাশ মধ্য দিয়ে সহজে যেতে পারে, উত্তর হচ্ছে ফিল্টার কাগজের। নেক্সট চলে আসবো আমরা কত 6 দাগের কোশ্চেন। দেখো 6 দাগের কোশ্চেন বলছে ভিটামিন বি কমপ্লেক্স হলো ড্যাশ জাতীয় ইমালশন, উত্তর হচ্ছে তেল। নেক্সট চলে আসবো 7 দাগের কোশ্চেন ভাতের ফেনের জল হলো বিস্তার মাধ্যম এবং ড্যাশ কণা হলো বিস্তৃত দশা, উত্তর হচ্ছে স্টার্চের। ঠিক আছে। নেক্সট চলে আসবো সত্য না মিথ্যা লেখো। এবার আমরা সত্য মিথ্যা নির্বাচন করব, তাই তো। দেখো প্রথম যে কোশ্চেন অর্থাৎ 1 দাগের কোশ্চেন কি বলছে? 1 দাগের কোশ্চেন হচ্ছে গ্লোবাল লবণের দ্রাবতা 0°C থেকে 32.4°C পর্যন্ত বৃদ্ধি পায়, উত্তর হচ্ছে সত্য, তাই এখানে টিক চিহ্ন দিয়েছি। ঠিক আছে। নেক্সট অর্থাৎ 2 দাগের কোশ্চেন কি বলছে ডিটারজেন্ট একটি ইমালশন কারক, উত্তর হচ্ছে সত্য। নেক্সট অর্থাৎ 3 দাগের কোশ্চেন প্লম্বনে দ্রাবের কণাগুলি ফিল্টার কাগজ ভেদ করতে পারে, উত্তর হচ্ছে মিথ্যা। নেক্সট চলে আসবো কি 4 দাগের কোশ্চেন। দেখো 4 দাগের কোশ্চেন বলছে ডিএনএ জলে দ্রবীভূত করলে জলের মধ্যে সেগুলি বিভাজিত হয়ে ক্ষুদ্র বা বৃহৎ অণুতে পরিণত হয়, উত্তর হচ্ছে সত্য, তাই টিক চিহ্ন দিয়েছি। ঠিক আছে। এবার আমরা সলভ করব এক কথায় উত্তর দাও। ঠিক আছে। দেখো এক কথা উত্তর দাও। প্রথম যে কোশ্চেনটা সেটাকে কি বলছে
প্রকৃত দ্রবণে দ্রাবের কণার ব্যাস কত? উত্তর হচ্ছে 10⁻⁸ সেমি বা তার কম। ঠিক আছে, নেক্সট চলে আসবে কি 2 দাগের কোশ্চেন, কি কোলয়েডীয় দ্রবণে কোলয়েডীয় কণার ব্যাস কত? উত্তর হচ্ছে 10⁻⁵ থেকে 10⁻7 সেমি। নেক্সট চলে আসবে 2 দাগের কোশ্চেন, আচ্ছা 3 দাগের কোশ্চেন, কি বলছে প্রলম্বনে দ্রাবের কণা ব্যাস কত? উত্তর হচ্ছে 10⁻⁴ সেমি বা তার বেশি। নেক্সট চলে আসবে 4 দাগের কোশ্চেন, একটি ইমালশনের উদাহরণ দাও। উত্তর হচ্ছে দুধ। নেক্সট অর্থাৎ 5 দাগের কোশ্চেন, জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় এমন একটি ইমালশনের নাম লেখো। উত্তর হচ্ছে ডেটল। নেক্সট অর্থাৎ 6 দাগের কোশ্চেন বলছে উষ্ণতা বৃদ্ধিতে দ্রাবতা কমে এমন একটি পদার্থের নাম লেখো। উত্তর হচ্ছে কলিচুন চরসু ন। ঠিক আছে, নেক্সট চলে আসবে 7 দাগের কোশ্চেন, দেখো গ্লোবাল লবণের সংকেত লেখো। উত্তর হচ্ছে Na2SO4 10H2O। ঠিক আছে, নেক্সট চলে আসবে কি 8 দাগের কোশ্চেন, জল ছাড়া অন্য একটি দ্রাবকের নাম লেখো। উত্তর হচ্ছে N2। আমি যে এই যে 2 দাগের কোশ্চেন উত্তরগুলো সলভ করে নিলাম, অর্থাৎ অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, তো এই কোশ্চেনগুলো তোমরা খাতার মধ্যে লিখে নিও, কারণ তোমাদের এইভাবে বইয়ে হয়তো জায়গা নাও হতে পারে। ঠিক আছে, তো খাতার মধ্যে লিখে নিলে কি হবে, একবারে নোট হয়ে গেল আর পড়তেও কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, সেক্ষেত্রে তোমরা সুন্দর করে খাতার মধ্যে নোট করে নিও। এবার আমরা নেক্সট চলে আসবো। নেক্সট অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের সামঞ্জস্য বিধান করো, অর্থাৎ বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলাতে হবে। দেখো এ দাগ বলছে কোলয়েডীয় কণার ব্যাস। উত্তর হচ্ছে 2 দাগ, কি 10⁻⁵ সেমি থেকে 10⁻7 সেমি। ঠিক আছে, নেক্সট চলে আসবে কি প্রলম্বনের কণার ব্যাস। উত্তর হচ্ছে 3 দাগ, কি 10⁻⁴ সেমি থেকে সেমি বা তার বেশি। নেক্সট চলে আসবে 3 দাগ, অর্থাৎ সরেও কি অজলীয় জৈব দ্রাবক। উত্তর হচ্ছে 4 দাগ, কি তারপিন তেল। নেক্সট অর্থাৎ ডি দাগ, কি বলছে অজলীয় অজৈব দ্রাবক। উত্তর হচ্ছে তরল CO2। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেন উত্তরগুলো সলভ করে নেবে। তো এইখানে এইভাবে পাশাপাশি অ্যান্সারগুলো দেওয়া নেই, তোমরা যখন উত্তর লিখবে তখন কিন্তু পাশাপাশি উত্তরগুলো লিখে নেবে। যেরকম লিখবে কি এই দাগে কি দেওয়া আছে কোলয়েডীয় কণার ব্যাস, এই পাশে এখানে 2 নম্বর দিয়ে লিখবে কি 10⁻⁵, অর্থাৎ এই লাইনটা এখানে লিখে দেবে। ঠিক আছে, যখন তোমরা উত্তরে লিখবে, বুঝে গেল? তাহলে কি হবে, তাহলে এক্সামিনার যে থাকবে তার খাতা দেখতে খুবই সুবিধা হবে আর তোমাদেরও নম্বর দেবে সেইভাবে। ঠিক আছে, তো এবার আমরা চলে আসবো। তো দেখো এবার আমরা সলভ করবো 3 দাগ, কি বলছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় SAQ, যেখানে প্রতিটি প্রশ্নের মান কত 2। দেখো 1 দাগের কোশ্চেন বলছে প্রকৃত দ্রবণ কাকে বলে। এই কোশ্চেনের উত্তরটা আমরা 96 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো তোমরা এইখান থেকে এটুকু লিখে নেবে, তাহলেই তোমাদের উত্তর কমপ্লিট। ঠিক আছে, এখান থেকে এটুকু লিখে নিলেই 3-এর 1 নম্বর অর্থাৎ প্রকৃত দ্রবণ কাকে বলে কোশ্চেনটা যে ছিল সেটার উত্তর কমপ্লিট। এখান থেকে এটুকু লিখে নেবে। এবার দেখো 2 দাগের কোশ্চেন কি বলছে কোলয়েডীয় দ্রবণ কাকে বলে। এই কোশ্চেনের উত্তরটা আমরা 96 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে কোলয়েডীয় দ্রবণ এর উত্তরটা কমপ্লিট। এইখান থেকে এইটুকু লিখে নেবে। এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 3 দাগের কোশ্চেন, কি বলছে প্রলম্বন কাকে বলে। এই কোশ্চেনের উত্তরটা আমরা 97 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এইখান থেকে এটুকু লিখবে, তাহলে উত্তর কমপ্লিট প্রলম্বন। ঠিক আছে, এইখান থেকে এটুকু লিখবে, তাহলে উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 4 দাগের কোশ্চেন, কি বলছে প্রকৃত দ্রবণের 2টি বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেনের উত্তরটা আমরা 96 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য। তো এখান থেকে তোমরা যে কোনো 2টা লিখে নেবে। তো আমি 1 2 3 3টা দাগ দিয়ে দিয়েছি, তো তোমরা এখান থেকে যে কোনো 2টা লিখে নেবে। ঠিক আছে, কারণ তোমাদের 2টা লিখতে বলছে, তাই তো। প্রকৃত দ্রবণের 2টি বৈশিষ্ট্য লেখো, এই ছিল তোমাদের কোশ্চেন। তো তোমরা 1 2 এই 2টা লিখে নিতে পারো, বা 1 2 3টা লিখলেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলেই উত্তর কমপ্লিট। এখান থেকে এইটুকু লিখবে। এবার নেক্সট কোশ্চেন অর্থাৎ 5 দাগের কোশ্চেন বলছে ইমালশন কাকে বলে। এই কোশ্চেনের উত্তরটা আমরা 99 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এইখান থেকে তোমরা এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। তো কোশ্চেনটা কি ছিল ইমালশন কাকে বলে, এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলেই উত্তর কমপ্লিট। এবার দেখো নেক্সট কোশ্চেন অর্থাৎ 6 দাগের কোশ্চেন ইমালশন কারক কাকে বলে। এই কোশ্চেনের উত্তরটা আমরা 99 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো
এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে তোমাদের উত্তর কমপ্লিট। কি ছিল? ইমালশন কারক কাকে বলে? এই হচ্ছে ইমালশন কারক। তো এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এবারে দেখো 7 দাগের কোশ্চেন কি বলছে, ইমালশনের একটি ব্যবহার লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 99 নম্বর পেজেই পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে ইমালশনের একটি ব্যবহার। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলেই উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 8 দাগের কোশ্চেন কি বলছে, দ্রাব্যতা কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 99 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে দ্রাব্যতা। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলেই উত্তর কমপ্লিট। এইখান থেকে এইটুকু লিখবে, তাহলেই উত্তর কমপ্লিট। এবার দেখো 9 দাগের কি বলছে, 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65 বলতে কি বোঝো? এই কোশ্চেন উত্তরটা আমরা 99 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, যেটুকু ব্র্যাকেটে দেওয়া আছে এইখান থেকে এইটুকু। এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 10 দাগের কোশ্চেন কি বলছে, অসম্পৃক্ত দ্রবণ কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 102 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, তাহলে উত্তর কমপ্লিট। এইখান থেকে এইটুকু। এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 11 দাগের কোশ্চেন কি বলছে, অতিপৃক্ত দ্রবণ কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 102 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই হচ্ছে অতিপৃক্ত দ্রবণ। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, তাহলে উত্তর কমপ্লিট। এইখান থেকে এইটুকু লিখবে। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 12 দাগের কোশ্চেন কি বলছে, কেলাসন কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 103 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। কি? এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। এবার দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 13 দাগের কোশ্চেন, 20% NaOH দ্রবণ বলতে কি বোঝো? এই কোশ্চেন উত্তরটা আমরা 104 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। এইখান থেকে এইটুকু লিখবে। ঠিক আছে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। এবার কোশ্চেন হচ্ছে 14 দাগের কি বলছে, 25 গ্রাম পার লিটার NaOH দ্রবণ বলতে কি বোঝো? এই কোশ্চেনের উত্তরটা এবার আমরা সলভ করে নেব। দেখো উত্তরটা লিখবে, 1 লিটার দ্রবণে 25 গ্রাম NaOH দ্রবীভূত আছে। ঠিক আছে, তো এইখান থেকে এটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবার দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 15 দাগের কোশ্চেন। 15 দাগের কোশ্চেন বলছে, ব্যাপন কাকে বলে? এই কোশ্চেন উত্তরটা আমরা 106 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই কোশ্চেনের উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। ঠিক আছে, কি লিখবে? একটি পদার্থের অন্য একটি পদার্থের ভিতরে স্বাভাবিক ও শত অনুপ্রবেশকে ব্যাপন বলে। এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 16 দাগের কোশ্চেন কি বলছে, প্রকৃত দ্রবণ ও কোলডীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 97 অর্থাৎ 97 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এই হচ্ছে প্রকৃত দ্রবণ ও কোলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তোমরা এই দুইটা ছক লিখবে, আর এখানে আরেকটা বলছে প্রলম্বন। তো এটা লিখবে না। ঠিক আছে, কারণ এটা বলেনি, শুধু তোমাদের দুইটা বলছে। তো প্রকৃত দ্রবণ ও কোলয়েডীয় দ্রবণ এই দুইটা ছক লিখলেই উত্তর কমপ্লিট। তো এই দুইটা ছক লিখবে, এর সঙ্গে আরো পরের পেজ, অর্থাৎ 98 নম্বর পেজে চলে আসবে। 98 নম্বর পেজে তোমরা এই দুইটা ছক লিখে দেবে। অর্থাৎ আগের দুইটা ছক বললাম যে ওইখানে 1 আর 2 নম্বর দেওয়া আছে, এখানে 3 4 5, এই 5টা পর্যন্ত লিখে নিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, এই পর্যন্ত লিখে নেবে। এবার নেক্সট কোশ্চেন, অর্থাৎ 17 দাগের কোশ্চেন কি বলছে, তরলে গ্যাসের দ্রাব্যতার উপর উষ্ণতা এবং চাপের প্রভাব লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 100 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো এই কোশ্চেনের উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট। তো দেখো এতক্ষণ আমরা 3 নম্বর পর্যন্ত কোশ্চেন উত্তরগুলো সলভ করে নিলাম। তো এবার আমরা সলভ করবো 4 দাগের কোশ্চেন, অর্থাৎ দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নাবলী, যাকে সংক্ষেপে বলা হয় এলকিউ, যেখানে প্রতিটি প্রশ্ন আমার কত 3। তো দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, খাদ্য লবণের সম্পৃক্ত দ্রবণ প্রস্তুত করবে কিভাবে? এই কোশ্চেন উত্তরটা আমরা 102 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো এইখান থেকে এইটুকু লিখবে, তাহলে উত্তর কমপ্লিট। ঠিক আছে, এইখান থেকে এইটুকু লিখলেই উত্তর কমপ্লিট।
এবার দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 2 দাগের কোশ্চেন। কি বলছে? ফিটকিরির কেলাস প্রস্তুত করবে কিভাবে? এই কোশ্চেনের উত্তরটা আমরা 104 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো, এই হচ্ছে ফিটকিরির ক্লাস প্রস্তুত। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, তাহলে উত্তর কমপ্লিট। এইখান থেকে এইটুকু। এবার দেখো 3 দাগের কোশ্চেন। কি বলছে? ফিটকিরির, আচ্ছা 3 দাগের কোশ্চেন হচ্ছে বীজ ক্লাস কি? এর একটি ব্যবহার উল্লেখ করো। এই কোশ্চেন উত্তরটা আমরা 104 নম্বর পেজে পেয়ে যাবো। দেখো, এই হচ্ছে বীজ ক্লাস। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, বীজ ক্লাস কি, এর ব্যবহার, এই হচ্ছে ব্যবহার, ঠিক আছে? তো এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবারে দেখো 4 দাগের কোশ্চেন। কি বলছে? 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর 32 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 12 গ্রাম KNO3 দ্রবীভূত আছে। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত? অ্যান্সার হচ্ছে কত? 37.5 আমাদের বের করতে হবে, তাই তো? তো এই কোশ্চেন উত্তরটা এবার আমরা সলভ করে নেব। দেখো, এই হচ্ছে কি 4 দাগ। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা KNO3 এর 32 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 12 গ্রাম KNO3 দ্রবীভূত আছে। 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত? যেখানে অ্যান্সার দেওয়া আছে কত? 37.5, ঠিক আছে? অর্থাৎ আমাদের অ্যান্সারটা বের করতে হবে 37.5। তো দেখো, অ্যান্সার আমরা লিখবো KNO3 এর আণবিক ভর কি 38 প্লাস 14 প্লাস 3 ইন্টু 16 ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে 100 গ্রাম, ঠিক আছে? তাহলে সুতরাং 32 গ্রাম সম্পৃক্ত দ্রবণে KNO3 আছে কত? 12 গ্রাম। তাহলে 32 গ্রামের যদি 12 গ্রাম হয়, তাই তো? এই যে 32 গ্রামে কত বলছে? 12 গ্রাম। তাহলে 32 গ্রামের যদি 12 গ্রাম হয়, তাহলে আমাদের 1 গ্রামে কত সেটা দেখতে হবে। অর্থাৎ আমরা এটা কি, আমরা এটা ঐকিক নিয়মে সলভ করছি, ঠিক আছে? তাহলে 1 গ্রামে কি হবে? তার থেকে কম হবে, তাই তো? কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে ঐকিক নিয়মের ক্ষেত্রে কম হলে কি হয়? ভাগ হয়। তাহলে 32 গ্রামের জায়গায় 1 গ্রাম দিয়ে দেখলাম, সেটা কি হচ্ছে? কম হচ্ছে কি হলে? কম হলে কি হবে? ভাগ হবে। তাহলে এই সংখ্যাটা যেটা আছে সেটা উপরে যাবে, আর এই পাশ থেকে যে সংখ্যাটা সেটা নিচে চলে যাবে, ঠিক আছে? এবার 1 গ্রামের জায়গায় এবার আমরা 100 গ্রাম দিয়ে দেখবো, তাই তো? তাহলে 100 গ্রামে কত হচ্ছে? তার থেকে বেশি হচ্ছে, বেশি হলে কি হবে? গুণ হবে। অর্থাৎ এটা এইখানে বসলো, তার সঙ্গে গুণ হচ্ছে কত? এই 100। এবার ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে? দেখো 12, প্রথমে আমরা এই দুইটা সংখ্যাকে কত দিয়ে ভাগ দেবো? দুইটা সংখ্যাকে আমরা সবার প্রথমে 4 দিয়ে ভাগ করছি। 3 4 12, 4 32, ঠিক আছে? এবার 8 দিয়ে 8 আর হচ্ছে 100, এই দুইটাকে এবার কাটাকাটি করবো, তাই তো? এবার দুইটাকে কত দিয়ে ভাগ দেওয়া হচ্ছে? 4 দিয়ে ভাগ দেওয়া হচ্ছে, তাই তো? 4 দুগুণা 8, 4 পঁচিশে 100। এবার উপরে থাকছে 3 আর হচ্ছে 25, তাহলে 3 আর 25 গুণ করলে 3 পঁচিশে 75, নিচে হচ্ছে 2, এই যে 2 দিয়ে 75কে ভাগ করলে কত হচ্ছে? ঠিক আছে, এই যে 2 দিয়ে প্রথমে 7কে ভাগ করলাম, 3 দুগুণা 6, 7 থেকে 6 বাদ দিলে 1। এবার এটা থেকে এটা ছোট, তাই 5 নামবে, কত হলো? 15। এবার 2 দিয়ে 15কে ভাগ করলে 7 দুগুণা 14, 5 থেকে 4 বাদ দিলে হচ্ছে 1। এবার এটা থেকে এটা ছোট, এখানে আর সংখ্যা নেই, সেক্ষেত্রে দশমিক নিলাম, এই যে 0, ঠিক আছে? এবার 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণা 10, তাই তো? তাহলে কত হলো? 37.5। তাহলে 37.5 গ্রাম। তাহলে আমাদের উত্তরটা কি? 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা KNO3 এর দ্রাব্যতা কত? তাহলে 40 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা KNO3 এর দ্রাব্যতা হলো 37.5 গ্রাম, ঠিক আছে? তো এই পর্যন্ত লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 5 দাগের কোশ্চেন। কি বলছে? চিত্রসহ ব্যাপনের একটি পরীক্ষা বর্ণনা করো। এই কোশ্চেন উত্তরটা আমরা 106 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো, এই হচ্ছে ব্যাপনের পরীক্ষা। তো তোমরা এইখান থেকে এইটুকু লিখবে, আর পাশে অবশ্যই ছবিটা দেবে। এই ছবিটা দিতে বলছে, ঠিক আছে? কি কোশ্চেনটা ছিল? কোশ্চেনটা ছিল চিত্রসহ ব্যাপনের পরীক্ষা বর্ণনা করো, তাই তো? তো এইখান থেকে এইটুকু লিখবে, পাশে এই ছবিটা অবশ্যই দেবে, ঠিক আছে? তো এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এবারে দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 6 দাগের কোশ্চেন। দ্রাব্যতা লেখ কি? এর এই লেখের বৈশিষ্ট্য লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 100 নম্বর পেজে পেয়ে যাবো। তো দেখো, কোশ্চেনটা ছিল হচ্ছে দ্রাব্যতা লেখ কাকে বলে, আর এর বৈশিষ্ট্য লেখো। তো এই হচ্ছে দ্রাব্যতা লেখ, এইখান থেকে এইটুকু লিখবে, আর এর বৈশিষ্ট্য হচ্ছে নোটে দেখে নেবো। তো দেখো, এই হচ্ছে দ্রাব্যতা লেখের বৈশিষ্ট্য। তো এইভাবে পয়েন্ট করবে, তার আন্ডারে লিখবে 1 নম্বর দিয়ে, ও রোমান হরফে 1 নম্বর দিয়ে লিখবে বাস্তব পরীক্ষা ছাড়াও লেখচিত্র থেকে কোনো দ্রাব্যের বিভিন্ন উষ্ণতার দ্রাব্যতা জানা যায়। 2 নম্বর দিয়ে লিখবে দ্রাব্যতা লেখ থেকে একই উষ্ণতায় বিভিন্ন পদার্থের দ্রাব্যতা তুলনা করা যায়। 3 দাগ দিয়ে লিখবে কয়েকটি কঠিন মিশ্রণের দ্রবণ থেকে বাষ্পীভবনের সময় অথবা এই গাঢ় দ্রবণটিকে ঠান্ডা করার পর কোনটি আগের দ্রবণ থেকে ক্লাসিত হয়ে পৃথক হবে দ্রাব্যতা লেখ থেকে তা জানা যায়।
নেক্সট অর্থাৎ 4 দাগ দিয়ে লিখবে দ্রাব্যতালেখ সরল কিংবা বক্ররেখা হতে পারে, তবে অধিকাংশ দ্রাব্যতালেখ বক্ররেখা হয়। 5 দাগ দিয়ে লিখবে নির্দিষ্ট দ্রাবকে প্রতিটি আলাদা আলাদা দ্রাবের আলাদা আলাদা দ্রাব্যতা লেখ তৈরি হয়। তো এইখান থেকে এটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। এবার 7 দাগ, 7 দাগে কি কোশ্চেন আছে, প্রলম্বন ও কোলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো। এই কোশ্চেন উত্তরটা আমরা 97 থেকে 98 নম্বর পেজে পেয়ে যাব। তো দেখো এই হচ্ছে কি কোশ্চেনটা ছিল, কোশ্চেনটা ছিল হচ্ছে প্রলম্বন ও কোলয়েডীয় দ্রবণের মধ্যে পার্থক্য লেখো, তাই তো। তাহলে এই হচ্ছে প্রলম্বন আর হচ্ছে কোলয়েডীয় দ্রবণ, তো এই দুইটার মধ্যে পার্থক্য লিখতে বলছে। তো তোমরা এই দুইটা ছক লিখবে, ঠিক আছে, এইখানে এই দুইটা ছক লিখবে, ঠিক আছে, এই পর্যন্ত লিখে নেবে। এবার নেক্সট পেজে চলে যাবে, অর্থাৎ 98 নম্বর পেজে। তো দেখো 98 নম্বর পেজে তোমরা এইখান থেকে এইটুকু লিখে নেবে, তাহলে উত্তর কমপ্লিট। অর্থাৎ আগের পেজে যে দুইটা লাইন, যে দুইটা পয়েন্ট বললাম সেই দুইটা পয়েন্ট, আর এই নেক্সট পেজ অর্থাৎ 98 নম্বর পেজে এইটুকু লিখে নেবে, ঠিক আছে। এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট, শুধু এই পাশের ছকটা লিখবে না, ঠিক আছে। এবার দেখো নেক্সট কোশ্চেন, অর্থাৎ 8 দাগের কোশ্চেন কি বলছে, 250 গ্রাম ইক্ষু শর্করা 25% দ্রবণ প্রস্তুত করতে কত পরিমাণ ইক্ষু শর্করা ও জল প্রয়োজন, যেখানে অ্যান্সার হচ্ছে 62.5 গ্রাম ও 187.5 গ্রাম, ঠিক আছে। তো এই কোশ্চেনের উত্তরটা এবার আমরা সলভ করে নেব। দেখো এই হচ্ছে কোশ্চেনটা 8 দাগের, কি বলছে, 250 গ্রাম ইক্ষু শর্করা 25% দ্রবণ প্রস্তুত করতে কত পরিমাণ ইক্ষু শর্করা ও জল প্রয়োজন, ঠিক আছে। তাহলে 250 গ্রাম ইক্ষু শর্করা 25% দ্রবণ প্রস্তুত করতে হবে, ঠিক আছে। এতে কত পরিমাণ ইক্ষু শর্করা আর জল প্রয়োজন সেটা আমাদের বের করতে হবে। তাহলে 250 গ্রাম ইক্ষু, আমরা এখন অ্যান্সার শুরু করবো কি, 250 গ্রাম ইক্ষু শর্করা 25% দ্রবণ করতে হবে, তাই তো। তাহলে 250 গ্রাম দ্রবণে ইক্ষু শর্করা থাকবে কত, 25%, জল থাকবে কত, বাদ বাকি 75%, তাই তো। তাহলে ইক্ষু শর্করা থাকবে হচ্ছে কত, ইক্ষু শর্করা থাকবে হচ্ছে 250 এর কি 25%, তাহলে 250 এর 25%, তাহলে 25% মানে কত, 25/100। এবার কাটাকাটি করলে কত হচ্ছে, শূন্য শূন্য কাটে, পেছনে শূন্য শূন্য থাকলে শূন্য শূন্য কাটে, এবার কত থাকলো 10, আর এখানে থাকলো 25। এবার 10কে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 5 দুগুণা 10, আর 25কে 5 5 25, ঠিক আছে। এবার উপরে থাকলো 5 আর 25, 5 আর 25 গুণ করলে 5 25-এ 125, নিচে থাকলো কত, 2, হচ্ছে 2, 2 দিয়ে 125কে ভাগ করলে কত হচ্ছে, 2 6 দুগুণা 12, থাকলো 5, এই 5 নামলো, 2 দিয়ে 5কে ভাগ করলে কত হচ্ছে, 2 দুগুণা 4, 5-এর থেকে 4 বাদ দিলে হচ্ছে 1, এটার থেকে এটা ছোট তাই দশমিক, দশমিক নিলে একটা শূন্য পেলাম। এবার 2 দিয়ে 10কে ভাগ করলে 5 দুগুণা 10, তাহলে কত হলো 62.5, এই হচ্ছে 62.5 গ্রাম, ঠিক আছে। এবার তাহলে জল থাকবে কতখানি, জল থাকবে হচ্ছে টোটাল কত ছিল 250, 250-এর মধ্যে 62.5 কি ইক্ষু শর্করা, বাদ বাকি যে পড়ে থাকলো সেটা হচ্ছে কি জল, তাই তো। তাহলে মোট ছিল হচ্ছে 250, তাহলে জল থাকবে হচ্ছে 250, এই হচ্ছে 250, এর থেকে ইক্ষু শর্করা কতখানি 62.5, তাই 62.5 হচ্ছে কি মাইনাস হবে, তাহলে এটা থেকে এটা মাইনাস করলে কত হচ্ছে 187.5 গ্রাম, তাই তো। তাহলে আমাদের উত্তর কি লিখতে হবে, 250 গ্রাম ইক্ষু শর্করা 25% দ্রবণ প্রস্তুত করতে 62.5 গ্রাম ইক্ষু শর্করা এবং 187.5 গ্রাম জল প্রয়োজন, ঠিক আছে। তো এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট। এইবার দেখো 9 দাগের কোশ্চেন, 9 দাগের কোশ্চেন এখানে দেখো 8 দাগ দিয়েছে, ঠিক আছে, এটা 8 এটা 8, কিন্তু 7-এর পরে কত 8, তাহলে এটা কত নম্বর হবে, 9 দাগ, তাই তো। এখানে হবে 9, কত 9, ঠিক আছে, এটা হবে 9 নম্বর। দেখো 9 দাগের তাহলে কোশ্চেনটা কি বলছে, 10 গ্রাম NaOH 200 ml দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে, দ্রবণটির মাত্র Gl⁻⁻1 এককে প্রকাশ করো ও শতকরা মাত্রা গণনা করো, ঠিক আছে। যেখানে অ্যান্সার দেওয়া আছে 15 কি 50 Gl⁻⁻1 ও 5%, ঠিক আছে। তো চলো এবার এই 9 দাগের কোশ্চেনটা সলভ করে নিই। দেখো এই হচ্ছে কোশ্চেনটা টুকি নিয়েছি তোমাদের বোঝানোর সুবিধার্থে। তো 9 দাগে কি বলছে, 10 GA NaOH 200 ml দ্রবণে দ্রবীভূত অবস্থায় আছে, দ্রবণটির মাত্রা Gl⁻⁻1 এককে প্রকাশ করে এবং ও শতকরা মাত্রা গণনা করো। অ্যান্সার হচ্ছে 50 Gl⁻⁻1 ও 5%। তাহলে অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে 10 গ্রাম NaOH 200 ml দ্রবণে দ্রবীভূত আছে, তাই তো। তাহলে যেখানে বলে দিছে 200 ml কত 10 গ্রামে দ্রবীভূত আছে, তাই তো। তাহলে সেই কথাটা আমি ঘুরিয়ে লিখলাম কি 200 ml দ্রবণে NaOH আছে হচ্ছে 10 গ্রাম, ঠিক আছে। তাহলে 1 ml কি হবে,
এটা আমরা ঐকিক নিয়মে সলভ করছি। 1 ml তাহলে কি হবে, কম হবে, তাহলে কম হলে কি হবে, ভাগ হয়, তাই তো। তাহলে এই পাশে যে সংখ্যাটা সেটা উপরে যাবে, আর এই পাশ থেকে যে সংখ্যাটা সেটা নিচে চলে আসবে। এবার 1 ml এর জায়গায় আমরা দেখবো কত, 1000 ml, তাই তো। 1000 ml কত হবে, দেখো 1 জায়গায় আমরা 1000 ml কি হবে, তার থেকে কি হবে, বেশি হবে, বেশি হলে কি হবে, গুণ হবে। তাই এই সংখ্যাটা যা আছে তাই বসানো হলো, তার সঙ্গে গুণ হচ্ছে এই সংখ্যাটা, ঠিক আছে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে, দেখো এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য, দুইটা শূন্য দুইটা শূন্য কাটে, দুইটা শূন্য কাটে, দুইটা শূন্য দুইটা শূন্য কাটে, কত থাকলো 2, 2 আর এখানে থাকলো 10, 2 দিয়ে 10কে ভাগ করলে কত হচ্ছে, 5 দুগুণা 10, আর 2 1 2, তাই তো। তাহলে উপরে যে দুইটা সংখ্যা থাকলো সেটা এখন কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 10কে 50, 50 জিএম অর্থাৎ 50 গ্রাম, ঠিক আছে। এবার তাহলে কি লিখতে হবে, সুতরাং দ্রবণটির মাত্রা গ্রাম পার লিটার এ হবে 50 গ্রাম পার লিটার, তাই তো। এবার দ্রবণটির শতকরা মাত্রা হলো কত, শতকরা মাত্রা হচ্ছে 50 বাই কত, 1000, তার সঙ্গে গুণ করতে হবে হচ্ছে 100, যেহেতু আমাদের পার্সেন্টে বের করতে হবে, ঠিক আছে। এবার হচ্ছে 50 আর হচ্ছে 1000, ঠিক আছে। তাহলে 50 বাই 1000 ইন্টু 100, যেহেতু আমাদের পার্সেন্টে বের করতে বলছে, শতকরা 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 বের করতে বলছে, তাই শতকরা অর্থাৎ 100 দিয়ে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করলে কত হচ্ছে, শূন্য শূন্য দুইটা শূন্য দুইটা শূন্য কাটে, এবার এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটে, কত হচ্ছে 5, 5 অক্ষে 5, নিচে 1 থাকা না থাকা সমান, তাহলে 5 অক্ষে 5 হচ্ছে পার্সেন্ট, ঠিক আছে। তাহলে উত্তর কি লিখবো, উত্তর হচ্ছে দ্রবণটির মাত্রা GL⁻⁻1 এককে হলো 50 GL⁻⁻1 ও শতকরা মাত্রা হলো 5%। তো এইটুকু লিখে নিলে উত্তর কমপ্লিট, ঠিক আছে। এবার দেখো 10 দাগের কোশ্চেন কি বলছে, জলে KNO3 এর দ্রাব্যতা 80°C এবং 40°C উষ্ণতায় যথাক্রমে 169 অর্থাৎ 169 এবং 64 লবণটিকে 80°C উষ্ণতায় 200 গ্রাম জলে দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণটিকে 80°C থেকে 40° উষ্ণতায় আনা হলে কি পরিমাণ KNO3 দ্রবণ থেকে পৃথক হয়ে পড়বে, যেখানে আমাদের অ্যান্সার বের করতে হবে হচ্ছে 210 গ্রাম, ঠিক আছে। তো এই কোশ্চেন উত্তরটা এবার আমরা সলভ করে নেব। তো দেখো এই হচ্ছে কোশ্চেনটা আমি টুকে নিয়েছি তোমাদের বোঝানোর জন্য, যাতে বোঝাতে সুবিধা হয়। কি, জলে KNO3 এর দ্রাব্যতা 80°C এবং 40°C উষ্ণতায় যথাক্রমে 169 এবং 64 লবণটিকে 80°C উষ্ণতায় 200 গ্রাম জলে দ্রবীভূত করে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করা হলো। এই দ্রবণটিকে 80°C থেকে 40°C উষ্ণতায় আনা হলে কি পরিমাণ KNO3 দ্রবণ থেকে পৃথক হয়ে পড়বে, যেখানে অ্যান্সার আমাদের বের করতে হবে 210 গ্রাম। তো অ্যান্সারটা আমাদের এবারে আমরা সলভ করবো, তাই তো। তাহলে জলে KNO3 দ্রাব্যতা কত, 80°C কত, 169 বলছে, তাই তো। আর 40°C কত, 64 গ্রাম, তাই তো। এটা বলে দিয়েছে। এবার আমরা জানি কি, দেখো আমরা জানি হচ্ছে দ্রাব্যতা বের করার ফর্মুলা কি, সম্পৃক্ত দ্রবণের দ্রাবের ভর বাই সম্পৃক্ত দ্রবণের দ্রাবকের ভর ইন্টু 100, তাই তো। তাহলে ধরি দ্রবণের দ্রাব্যের KNO3 ভর ইকুয়াল টু কি, m গ্রাম। তাহলে ধরি দ্রবণের দ্রাব্যের জল ভর ইকুয়াল টু n গ্রাম। তাহলে 80°C এ দ্রাব্যতা সমান কি হবে, m/n ইন্টু 100, ঠিক আছে। তাহলে এবার 80°C এর দ্রাব্যতা, 80°C এর দ্রাব্যতা কত, 80°C এর দ্রাব্যতা হচ্ছে 169। তাহলে 80°C এর দ্রাব্যতা কত, এর বদলে আমরা কত লিখবো, 169, তাই তো। কারণ 80°C এর দ্রাব্যতা কত বলছে, 80°C এর দ্রাব্যতা বলছে 169। সেই ক্ষেত্রে আমরা 80°C এর দ্রাব্যতার জায়গায় আমরা লিখবো 169 অর্থাৎ 169 ইকুয়াল টু এন অর্থাৎ কত, এন এর মান এখানে দেওয়া আছে, এন এর মান অর্থাৎ 200, ঠিক আছে। এন এর মান কিন্তু এখানে দেওয়া আছে, এই হচ্ছে এন এর মান, ঠিক আছে। তাহলে এন এর মান এখানে দেওয়া আছে 200, সেক্ষেত্রে আমরা এখানে লিখবো কি, এন এর জায়গায় কত লিখবো, 200, এই এন এর জায়গায় 200, ঠিক আছে, ইন্টু 100। এবার এটা ক্যালকুলেশন করলে কি হচ্ছে, দেখো এই এর নিচে কিছু না মানে কত 1 আছে, তাই তো। এটা কি করতে হবে, কোনাকুনি গুণ করতে হবে, অর্থাৎ বজ্র গুণন, তাই তো। এর নিচে কিছু না মানে এর নিচে কিছু না মানে 1, এটা কি উপরের সংখ্যা। তাহলে m আর 100 গুণ করলে কত হচ্ছে, m ইন্টু 100, m ইন্টু 100 সঙ্গে 1 গুণ করলে কত হচ্ছে, m ইন্টু 100, আর 1 এর সঙ্গে যা গুণ করা তাই হয়। তাহলে m ইন্টু 100 এই হচ্ছে m ইন্টু 100, ঠিক আছে। আর এটার সঙ্গে এখন এটা গুণ করতে হবে 169, আর 200 গুণ করলে
এই যে 169 ইন্টু 200, ঠিক আছে। এবার আমাদের এম এই পাশে থাকবে, এই পাশে যে সংখ্যাটা আছে সেটা এই পাশে থাকলো, এটার সঙ্গে এটা গুণ আছে, এই পাশে আসলে কি হলো, ভাগ হয়ে গেলো, অর্থাৎ নিচে চলে আসলো। এবার আমরা এটা কি করব, কাটাকাটি করব, তাই তো। এবার এখানে দুইটা শূন্য, এখানে দুইটা শূন্য কাটে, তাই শূন্য 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 কাটে, তাই উপরে 2 আর 169 থাকলো, এই দুইটা গুণ করলে কত হচ্ছে, দুইটা গুণ করলে হচ্ছে 338। তাহলে এম এর মান কত দাঁড়ালো, 338, ঠিক আছে। তাহলে সুতরাং 80°C দ্রাবের ভর কত দাঁড়ালো, 338 গ্রাম, তাই তো। এবার 40°C ক্ষেত্রে আমাদের বের করতে হবে, তাহলে আবার 40°C দ্রাব্যতা কত, m/n ইন্টু 100, এর আগেরটার মতোই। তাহলে 40°C কত বলছিল, 64 বলছিল, তাই তো। এই যে 40°C কত বলছে, 40°C বলছে হচ্ছে 64। তাহলে এখন 40°C জায়গায় আমরা কত লিখবো, 40°C জায়গায় আমরা 40°C দ্রাব্যতা আমরা লিখবো 64, ঠিক আছে, ইকুয়াল টু m/n, এই হচ্ছে m, ঠিক আছে। আর n এর মান তো আমরা জানি, n এর মানে এর আগেও লিখলাম কত, 200, তাই n এর জায়গায় কত লিখবো, 200 ইন্টু 100, কারণ n এর মান কোশ্চেনের মধ্যে দেওয়া আছে 200, তাই n এর জায়গায় 200 লিখলাম, ইন্টু 100, এই যে ইন্টু 100। এবার আমরা এটা কি করবো, ক্যালকুলেশন করবো, তাই তো। দেখো এর নিচে কিছু না মানে 1, তাই তো, এটা উপরের সংখ্যা, এটার নিচে কিছু না মানে 1, এটা উপরের সংখ্যা, তাহলে উপরের সংখ্যা গুণ m আর 100 গুণ করলে m গুণে 100, তার সঙ্গে এটা কি করতে হবে, নিচেরটার সঙ্গে গুণ করতে হবে, নিচে কিছু না মানে 1, একের সঙ্গে m ইন্টু 100 গুণ করলে কত হবে, m ইন্টু 100 হবে, এই যে m ইন্টু 100 বা 100 ইন্টু m, ঠিক আছে। আর এটার সঙ্গে এবার এটা গুণ করতে হবে, তাই তো, এটা উপরের সঙ্গে এটা নিচের সঙ্গে কোনাকুনি গুণ করতে বলছি, বজ্র গুণন। তাহলে 64 সঙ্গে 200 গুণ করলে কত হচ্ছে, 200 গুণ 64, এটা এইভাবেই রাখছি, ঠিক আছে। এবার শুধু m এই পাশে থাকবে আর সংখ্যার পাশে চলে আসবে, তাই তো। তাহলে এই পাশে যে সংখ্যাটা আছে সেটা এখানে বসলো, আর এটার সঙ্গে এটা গুণ আছে, এই পাশে এসে কি হয়ে গেলো, ভাগ হয়ে গেলো, অর্থাৎ নিচে চলে আসলো। তাহলে m ইকুয়াল টু, এবার কাটাকাটি করতে হবে, দুইটা শূন্য কাটে কত থাকছে, 2 আর 64, 2 আর 64 গুণ করলে কত হচ্ছে, 2 এর সঙ্গে 64 গুণ করলে হচ্ছে 128, এই যে 4 দুগুণা 8 আর হচ্ছে 6 দুগুণা 12, 128। তাহলে 40°C দ্রাব্যের ভর কত হচ্ছে, 128 গ্রাম। এবার আমাদের কি কি লিখতে হবে অ্যান্সার, জলে KNO3 এর দ্রবণটি 80°C থেকে 40°C উষ্ণতা আনা হলে 338 থেকে কি করতে হবে, 128 মাইনাস করতে হবে, অর্থাৎ আগে যে 80°C যত ছিল 328 অ্যান্সার বেরোলো, আর এই 40°C কত বেরোলো, 128, তাই তো। 80°C এর ক্ষেত্রে আমাদের বেরোলো 338, আর 40°C এর ক্ষেত্রে আমাদের বেরোলো 128। তাহলে 338 থেকে এখন আমার 128 বাদ দিলে কত হচ্ছে, 210 গ্রাম। তাহলে সেক্ষেত্রে কি দাঁড়ালো, KNO3 দ্রবণের থেকে পৃথক হয়ে পড়বে। এবার এই কারণে হলো 80°C 200 গ্রাম জলে KNO3 থাকছে 338 গ্রাম, এবং আর 40°C 200 গ্রাম জলে KNO3 থাকছে কত, 128 গ্রাম। এটুকু হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তো যেভাবে বললাম সেইভাবে লিখে নিলেই উত্তর কমপ্লিট, ঠিক আছে। তো এইভাবে তোমরা লিখে নিও। এবার আমরা চলে আসবো নেক্সট কোশ্চেন। এবার দেখো 11 দাগের কোশ্চেন কি বলছে, 40°C উষ্ণতায় 12 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 20 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই উষ্ণতায় NO3 এর দ্রাব্যতা কত, যেখানে অ্যান্সার হচ্ছে 60, ঠিক আছে। তো এবার 11 দাগের কোশ্চেনটা আমরা সলভ করে নেবো। তো দেখো তোমাদের বোঝানোর সুবিধার্থে কোশ্চেনটা টুকে নিলাম, কি আছে, 40°C উষ্ণতা 12 গ্রাম পটাশিয়াম নাইট্রেট 20 গ্রাম জলে দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করে, ওই উষ্ণতায় KNO3 এর দ্রাব্যতা কত, যেখানে অ্যান্সার আমাদের বের করতে হবে 60। দেখো 12 গ্রাম KNO3 পটাশিয়াম, অর্থাৎ কি KNO3 অর্থাৎ কি পটাশিয়াম নাইট্রেট 20 গ্রাম জলে দ্রবীভূত আছে, ঠিক আছে। তাহলে KNO3 দ্রাব্যতা বের করতে গেলে আমাদের কি সূত্র ব্যবহার করতে হবে, সম্পৃক্ত দ্রবণের দ্রাবের ভর, যেটা দেওয়া আছে কত, 12, আর সম্পৃক্ত দ্রবণের দ্রাবকের ভর কত, 20, ঠিক আছে। তাহলে এর জায়গায় আমাদের কত বসাতে হবে, 12, আর এর জায়গায় আমাদের বসাতে হবে 20 ইন্টু 100 গ্রাম, ঠিক আছে। তাই এখানে লেখা হলো কি, এখানে দ্রাবের ভর যেটা দেওয়া আছে 12 গ্রাম, তাই তো, আর দ্রাবকের ভর হচ্ছে কত, 20 গ্রাম, যেটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে KNO3 এর দ্রাব্যতা আমাদের বের করতে গেলে কি করতে হবে, KNO3 এর দ্রাব্যতা বের করতে গেলে সম্পৃক্ত দ্রবণের দ্রাবের ভর, এই যে সম্পৃক্ত দ্রবণে দ্রাবের ভর হচ্ছে কত, 12, তাই 12 বসানো হলো। তারপর যে সম্পৃক্ত দ্রবণের দ্রাবকের ভর কত, 20, তাই এখানে 20 বসানো হলো, ইন্টু 100। এবার কাটাকাটি করলে কত হচ্ছে, 0 0 কাটে, এবার 2 দিয়ে এটাকে ভাগ করলে হচ্ছে 5 দুগুণা 10, এবার 5 বরং কত হচ্ছে, 60 গ্রাম।
তাহলে 40°C উষ্ণতা KNO3 এর দ্রাব্যতা কত 60 গ্রাম। তো এইখান থেকে এইটুকু লিখে নিলেই উত্তর কমপ্লিট। ঠিক আছে, এবার আমরা লাস্ট কোশ্চেন অর্থাৎ 12 দাগের কোশ্চেনটা সলভ করে নেব। দেখো কি 300 গ্রাম জলে 35 গ্রাম সাধারণ লবণ মিশিয়ে একটি দ্রবণ প্রস্তুত করা হলো, দ্রবণটির গাঢ়ত্ব গণনা করো। যেখানে অ্যান্সার হচ্ছে 10.45%। ঠিক আছে, তো চলো এই কোশ্চেনের উত্তরটা এবার সলভ করে নিই। তো এটার কোশ্চেনটা টুকলাম না, দেখো 12 দাগের উত্তরটা একবারে ডাইরেক্ট করে দিচ্ছি। ঠিক আছে, কি আমরা জানি দ্রবণটির গাঢ়ত্ব সমান কি দ্রাবের ভর বাই দ্রাবকের ভর প্লাস দ্রাবের ভর ইন্টু 100। ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করে আমাদের অঙ্কটা সলভ করতে হবে। দেখো এখানে দ্রাবের ভর কিন্তু দেওয়া আছে কোশ্চেনটাতে, তোমরা বইটা বের করে কোশ্চেনটা ফলো করো। দ্রাবের ভর কত 35 গ্রাম, তা দ্রাবকের ভর কত দেওয়া আছে 300 গ্রাম, তাই তো? তাহলে আমাদের কি বের করতে হবে দ্রাবটির গাঢ়ত্ব, তাই দ্রাবটির গাঢ়ত্ব। ঠিক আছে, দ্রাবটির গাঢ়ত্ব। ঠিক আছে, তাহলে দ্রাবটির গাঢ়ত্ব সমান কি দ্রাবের ভর কত 35, তাই দ্রাবের ভরের জায়গায় কত বলবে 35। ঠিক আছে, তারপরে কি আছে দ্রাবকের ভর, দ্রাবকের ভর কত, দ্রাবকের ভর হচ্ছে কত 300, এই যে দ্রাবকের ভর হচ্ছে 300, তাই দ্রাবকের ভরের জায়গায় কত 300। ঠিক আছে, তারপরে প্লাস এই হচ্ছে প্লাস, তারপর হচ্ছে দ্রাবের ভর, দ্রাবের ভর কত, দ্রাবের ভর হচ্ছে এই যে 35, তাই দ্রাবের ভরের জায়গায় কত, এই জায়গায় দ্রাবের ভর এই জায়গায় দ্রাবের ভর, দুই জায়গায় 35 বসবে। ঠিক আছে, এই জায়গায় 35 বসলো আর এইখানে 35, এই যে 35। ঠিক আছে, তারপরে ইন্টু 100, এই হচ্ছে ইন্টু 100। এবার ক্যালকুলেশন করলে কত দাঁড়াচ্ছে, উপরে দাঁড়াচ্ছে 35 আর 300 আর 35 যোগ করলে হচ্ছে 335 ইন্টু 100, এই যে ইন্টু 100। এবার ক্যালকুলেশন করলে অর্থাৎ কাটাকাটি করলে কি দাঁড়াচ্ছে, দেখো দুইটা কি কত দিয়ে যাচ্ছে 5 দিয়ে ভাগ হচ্ছে, 5 7 35, আর এটাকে 5 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5 6 30 কাটলো, তাহলে কত বেশি হয়েছে 33 থেকে 30 কাটলো, 5 6 30, 33 থেকে 30 কাটলো কত থাকলো 3, তাহলে 3 5 35, 5 7 35। ঠিক আছে, ইন্টু 100, এই যে ইন্টু 100। এবার 100 সঙ্গে 7 গুণ করে কত হচ্ছে 7 100 700, আর নিচে 67, এই যে 67 দিয়ে 700কে এবার কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে 67 দিয়ে 700কে ভাগ করলে কত হচ্ছে, তাহলে 67 দিয়ে এটাকে ভাগ করলে কত বার যাচ্ছে, প্রথমে 10 দিয়ে দিলাম একবারে, তাহলে 10 দিয়ে কত বার যাচ্ছে 700 670, তাই এটার থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 30, তাই তো? এবার এটার থেকে এটা ছোট, তাই কি করবো দশমিক নিলাম, দশমিকের জন্য একটা শূন্য পেলাম। এবার এটার থেকে এটা বড় হলো, তাহলে ভাগ যাবে কতবার যাচ্ছে 4 বার, তাহলে 4 67 কত হচ্ছে 268, এটার থেকে এটা বাদ দিলে হচ্ছে 32। এবার এটার থেকে এটা ছোট, তাইলে কি হচ্ছে এটা দিয়ে এটাকে ভাগ যাচ্ছে না, তাহলে দশমিকের জন্য আবার একটা শূন্য পেলাম। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কত বাজাচ্ছে 4 বাজাচ্ছে, 4 4 67 কত হচ্ছে 268। এবার এটার থেকে এটা বাদ দিলে কত হচ্ছে 52, এটার থেকে এটা ছোট, তাহলে ভাগ যাচ্ছে না, তাই দশমিকের জন্য আবার একটা শূন্য নিলাম। এবার এটা দিয়ে এটাকে ভাগ করলে কত যাচ্ছে 7 বারে যাচ্ছে। ঠিক আছে, 7 67 কত হচ্ছে 469। এবার এটার থেকে এটা বাদ দিলে হচ্ছে 51। ঠিক আছে, এবার 51 দাঁড়ালো, তাহলে আর করার দরকার নেই, এখানে 3টা বেরিয়ে গেছে দশমিকের পরে, তাহলে আমাদের কত দাঁড়ালো 10.447, 10.447। এবার এই সংখ্যাটা কত হলো 10.4, এখানে 5 লেখা হলো, অর্থাৎ এই সংখ্যাটা কি হচ্ছে 5-এর উপরে যাচ্ছে, তাই এই সংখ্যাটা সামনে এসে 1 হিসাবে যোগ হবে। ঠিক আছে, তাহলে 4 আর 1 কত হচ্ছে 5, আর এখানে 4, বুঝে গেল? তাহলে 10.4, আর এখানে এটা হচ্ছে 5-এর থেকে বেশি হয়ে গেছে, 5-এর থেকে বেশি হলে কি হয় সেই সংখ্যাটা সামনের সংখ্যা এসে 1 হিসাবে যোগ হয়, তাহলে 4 আর 1 কত হচ্ছে 5, হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 10.45%। তাহলে উত্তরটা কি লিখতে হবে, দ্রবণটির গাঢ়ত্ব সমান হচ্ছে 10.45%। ঠিক আছে, তো এইভাবে কোশ্চেন উত্তরটা সলভ করে নেবে, তো এইভাবে করে নিলেই উত্তর কমপ্লিট। তো এই ছিল কোশ্চেন উত্তর সলভ, অর্থাৎ আমরা 4.3 অর্থাৎ দ্রবণ যে চ্যাপ্টারটা আছে সেটা টোটাল অনুশীলনী কোশ্চেন উত্তরগুলো সলভ করে নিলাম। তো এরপরে আমরা সলভ করব, অর্থাৎ নেক্সট দিন আমরা সলভ করব 4.4। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, আর দাদার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর তোমরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে সুন্দর সুন্দর কমেন্টগুলো করতে থাকো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের কী ধরনের ভিডিও দরকার বা কী ধরনের ভিডিও করলে তোমাদের সুবিধা হবে, তো সেই অনুযায়ী আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।